আগের দিনের ভিডিওতে তোমাদের অ্যামোনিয়া গ্যাসের থেকে যে ধরনের প্রশ্নগুলো মূলত পরীক্ষাতে এসে থাকে সেই ধরনের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওতে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে H2S গ্যাস প্রস্তুতি এবং সেখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো মূলত পরীক্ষাতে এসে থাকে সেই সংক্রান্ত কয়েকটা আলোচনা করা হয়েছে। আজকে এটা 3 নম্বর ভিডিও। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা জেনে নেব যে H2S গ্যাসের আবিষ্কারকের নাম। তো H2S গ্যাসের আবিষ্কারকের নাম হচ্ছে সিলে। এরপর H2S গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির নীতি, শর্ত, সমীকরণ, গ্যাস কিভাবে সংগ্রহ করা হয় বা শুষ্ককরণ পদ্ধতিগুলো কি একে একে করে জেনে নেব। প্রথমে নীতি। নীতি বললে যেটা বলতে হবে যে ফেরাস সালফাইড লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে H2S গ্যাস উৎপন্ন করে। খুবই সহজ একটা জিনিস। শর্ত, বিক্রিয়াটিকে সাধারণ উষ্ণতায় ঘটানো হয়। সমীকরণ বললে FeS ফেরাস সালফাইড লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। গ্যাস সংগ্রহ। দেখো, গ্যাসকে কিভাবে সংগ্রহ করব সেটা বলার আগে আমাদের জেনে নিতে হবে যে H2S গ্যাস বাতাসের থেকে হালকা না ভারী। কীভাবে জেনে নেব? দেখো, H2S গ্যাসের সংকেত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে H2S। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, তাহলে দুটোর জন্য হচ্ছে 2। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাই 32 আর 2 যোগ করলে হয় 34। যেই 34টা হচ্ছে H2S গ্যাসের আণবিক ভর। তাহলে H2S গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে না? আণবিক ভরের অর্ধেক করলে হয় বাষ্প ঘনত্ব, তো তাই 34-এর অর্ধেক করলে হয় 17, তাই H2S গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 17। কিন্তু আমরা জানি বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে প্রায় 14.4, আর যেহেতু H2S গ্যাসের বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্বের থেকে বেশি, তাই H2S গ্যাস বাতাসের থেকে ভারী। তাহলে গ্যাস সংগ্রহ, যেহেতু H2S গ্যাস বাতাসের চেয়ে ভারী, তাই এটাকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। মানে যে গ্যাস দ্বারা আমরা H2S গ্যাসকে সংগ্রহ করতে চাই সেই গ্যাসটাকে সোজাভাবে বসিয়ে দেবো, কোনো ঢাকনা না দিলেও চলবে। সিম্পল গ্যাসটা এসে পাত্রের তলায় জমা হতে থাকবে এবং ওই পাত্র দিয়ে বাতাসটা উপরের দিকে উঠতে থাকবে যত গ্যাস ভর্তি হতে থাকবে। এটাকেই বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ। এবং শুষ্ক করব কিভাবে? দেখো, H2S গ্যাস শুষ্ক করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে P2O5। তো P2O5 ফসফরাস পেন্টক্সাইড, কেউ এটাকে P4O10 এভাবেও বলতে পারে। যাই হোক, P2O5-এর মধ্য দিয়ে চালনা করে গ্যাসটাকে শুষ্ক করা হয়। কেন না? H2S গ্যাস একটু আম্লিক প্রকৃতির হয়, আর P2O5 এটাও আমরা জানি আম্লিক প্রকৃতির, তাই H2S গ্যাসকে P2O5-এর মধ্য দিয়েই চালনা করে শুষ্ক করা হয়। আমরা কোনো ক্ষারীয় পদার্থের মধ্য দিয়ে এটাকে চালনা করে আমরা এটাকে শুষ্ক করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে রিয়েক্ট করে যাবে। ওকে, এবার এই রিলেটেড আরও কিছু প্রশ্ন যেগুলো মূলত পরীক্ষায় এসে থাকে তার মধ্যে একটা হচ্ছে, দেখো, H2S গ্যাস প্রস্তুত করার জন্য পরীক্ষাগারে বা মূলত পরীক্ষাগারে H2S গ্যাস প্রিপারেশনের জন্য যে স্টেপসটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে কিপ যন্ত্র। এই যে পাশের দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাকে কিপ যন্ত্র বলে। সেই কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস প্রিপেয়ার করা হয়। এই কিপ যন্ত্রের একটু ডেসক্রিপশানটা দিয়ে দিই। তো ডেসক্রিপশান পরীক্ষাতে আসে না, বর্ণনামূলক, কেমন গঠন ইত্যাদি আসে না। যাই হোক, যেখান থেকে যে ধরনের শর্ট কোশ্চেনগুলো আসে মূলত সেইগুলো তোমাদের বলে দেওয়া হবে। তবে কিপ যন্ত্রের গঠনটা একটু বলে দিই। দেখো, ছবি দেখেই বুঝতে পারছো, উপরে 3টে মূলত ঘটের মতো গোল আকৃতির এখানে কাঁচের কি বলবো বোতল আছে। তার মধ্যে উপরের দিকের যে বোতলটা আছে, দেখো এই উপরের বোতলটার নলটা একদম শেষ বোতল পর্যন্ত নিচে নেমে আছে। আর মাঝের যে বোতলটা আছে, প্রথম আর মাঝের বোতলের মধ্যে দেখো কোনো গ্যাপ নেই, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, কিন্তু মাঝের বোতল আর নিচের বোতলের মধ্যে দেখো সাইডে কিছুটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ সাইডে কিছুটা গ্যাপ। তাহলে এবার কি করা হয়? প্রথমে এই মাঝের বোতলে ফেরাস সালফাইড নিয়ে নেওয়া হয়। এই দেখো গোল গোল আকৃতির যে দানাগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে ফেরাস সালফাইডের কঠিন দানা। আর উপরের যে বোতলটা আছে তার মধ্য দিয়ে চোঙে করে লঘু H2SO4 অ্যাসিডকে ঢেলে দেওয়া হয়। তাহলে সেটা ঢেলে দিলে আস্তে আস্তে চোঙ দিয়ে কোন দিকে নেমে আসবে? নিচের দিকে, একদম নিচের বোতলে নেমে আসবে। আর সেই নিচের বোতল আর মাঝের বোতলের মধ্যে যেহেতু সাইডের দিকে ফাঁক আছে, তখন সেই H2SO4 লঘু H2SO4টা আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে মাঝের বোতলে উঠে আসবে। আর মাঝের বোতলে যেই উঠে আসবে তখন মাঝের বোতলে আছে কি আগের থেকে FeS, তাহলে FeS এর সঙ্গে লঘু H2SO4 এর সংস্পর্শ হবে, আর সংস্পর্শের ফলে H2S গ্যাস উৎপন্ন হবে। আর সেই H2S গ্যাস উৎপন্ন হতে 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 যখন বোতলটা ফিল আপ হয়ে যাবে মাঝের বোতলটা, তখন প্রচণ্ড প্রেসার উৎপন্ন হবে। যেই প্রেসার উৎপন্ন হবে তখন আস্তে আস্তে সেই প্রেসারের জন্য গ্যাস লঘু H2SO4টাকে আস্তে আস্তে নিচের দিকে নামাতে থাকবে। মানে মাঝের বোতলে যে লঘু H2SO4টা উঠে গিয়েছিল সেই লঘু
লঘু H2SO4টাকে আস্তে আস্তে সে নিচের দিকে নামাতে থাকবে, অর্থাৎ লঘু H2SO4টা এই নল বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কিছু সময় পর দেখা যাবে গ্যাসের চাপে লঘু H2SO4 ফেরাস সালফাইড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে লঘু H2SO4 অনেকটা নিচের দিকে নেমে চলে এসছে, ফেরাস সালফাইডের সঙ্গে আর সংস্পর্শে থাকছে না। যখন সংস্পর্শ থাকবে না লঘু H2SO4 এর সঙ্গে ফেরাস সালফাইডের, তখন আর গ্যাসটা উৎপন্ন হবে না, ফলে স্বাভাবিক স্বরূপ H2S গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাবে। যেই তোমার হয়তো কোনো প্রয়োজনে তুমি এই স্টপ ককটা খুলে H2S গ্যাসটাকে বের করে নেবে, তেমনি এখানে কি হবে, চাপ কমে যাবে। যেই চাপ কমে যাবে তখন আবার লঘু H2SO4টা উপরের দিকে উঠে এসে ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে, সংস্পর্শে এলে পরে আবার H2S গ্যাস উৎপন্ন হবে। ঠিক যতটা তুমি H2S গ্যাস বের করে নিয়েছিলে ঠিক ততটাই এখানে H2S গ্যাস উৎপন্ন হবে। একই রকমভাবে আবার যখন চাপটা বেড়ে যাবে তখন আবার লঘু H2SO4টা নিচের দিকে নেমে চলে আসবে এবং সংস্পর্শ বিচ্ছিন্ন হবে বা সংস্পর্শহীন হবে, তখন আবার H2S গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাবে। ঠিক এইভাবেই আমরা পরীক্ষাগারে নিজেদের প্রয়োজন মতো নিয়ন্ত্রিত উপায়ে কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাসকে উৎপাদন করতে পারি। তাহলে এটাই হচ্ছে কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস কীভাবে প্রস্তুত করা হয় তার পদ্ধতি, যেটাকে সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো। এবার এখানে আমরা জেনে নেব কয়েকটা প্রশ্ন এখান থেকে যেটা পরীক্ষাতে এসে থাকে, যে কিপ যন্ত্রের উপকারিতা, কেন আমরা কিপ যন্ত্রটা ব্যবহার করব। দেখো তার উপকারিতার মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে যে নিয়ন্ত্রিত উপায়ে ঘরের উষ্ণতায় গ্যাস প্রস্তুত করার জন্য। ভালো করে পড়বে, আবার বলছি, নিয়ন্ত্রিত উপায়ে ঘরের উষ্ণতায় গ্যাস প্রস্তুত করার জন্য। নিয়ন্ত্রিত কেন বলা হচ্ছে, ওই যে যখন আমার প্রয়োজন তখন গ্যাসটা বের করে নিলাম, আবার গ্যাস বের করে নেওয়ার পর আবার কিছুটা H2S গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথেই আবার H2S গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাবে। ওকে, সেই জন্যই বলা হচ্ছে নিয়ন্ত্রিত উপায়ে ঘরের উষ্ণতায় গ্যাস প্রস্তুত করার জন্য কিপ যন্ত্র ব্যবহার করা হয়। ব্যবহারের শর্ত কি, আমরা কি যে কোনো ধরনের গ্যাস প্রস্তুত করার জন্যই কিপ যন্ত্র ব্যবহার করতে পারি, না কিছু বিশেষ শর্ত থাকলে তবেই ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই কিছু বিশেষ শর্তে ব্যবহার করতে পারি। সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘরের উষ্ণতায় ঘটে এবং যে সমস্ত বিক্রিয়াতে দুটো বিক্রিয়কের মধ্যে একটা কঠিন হবে এবং একটা তরল হবে, এই দুটো শর্ত থাকলে পরেই আমরা কিপ যন্ত্রটা ব্যবহার করতে পারি। আবার বলছি, এই কিপ যন্ত্র ব্যবহারের শর্তের মধ্যে প্রথম শর্তটা হচ্ছে বিক্রিয়াটাকে ঘরের উষ্ণতায় হতে হবে, আর নেক্সট হচ্ছে যে দুটো বিক্রিয়ক দরকার সেই দুটো বিক্রিয়কের মধ্যে একটা কঠিন হবে আর একটা তরল হবে। নেক্সট কোশ্চেন, যে H2S গ্যাসে কি কেবলমাত্র আমরা কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করতে পারি, আর কি কোনো গ্যাস প্রস্তুত করতে পারি? না, অবশ্যই আরও কিছু গ্যাস আছে। এই দুটো শর্ত যারা যারা মেনটেন করে চলবে সেই সমস্ত গ্যাসকেই আমরা প্রস্তুত করতে পারি। যেমন কয়েকটা উদাহরণ হচ্ছে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন কতগুলো গ্যাসের নাম হচ্ছে H2S গ্যাস, CO2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস ইত্যাদি। এই গ্যাসগুলোর নাম মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে H2S ছাড়া আর কোন গ্যাসকে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন। দেখো এখানে H2S প্রস্তুতিতে আমরা যে পদার্থটা নিয়েছিলাম অ্যাসিডিক পদার্থটা, সেটা হচ্ছে লঘু H2SO4। তাহলে এখানে লঘু H2SO4 এর পরিবর্তে গাঢ় H2SO4 ব্যবহার করলে কি হতো, বা একই রকমভাবে শুষ্ক করার জন্য উৎপন্ন H2Sকে শুষ্ক করার জন্য আমরা P2O5 নিয়ে থাকি, সেখানেও গাঢ় H2SO4 আমরা জানি এটাও একটা নিরোধক পদার্থ, তো গাঢ় H2SO4 দিয়ে H2Sকে শুষ্ক করলে পরে কি অসুবিধা হতো। এই দুটো প্রশ্নের উত্তর একটাই, যে গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, তাই উৎপন্ন H2Sকে সে আবার সালফারে জারিত করে দেয়। তাই আমরা গাঢ় H2SO4 এখানে H2S প্রস্তুত করার জন্য ব্যবহার করতে পারি না, বা H2Sকে শুষ্ক করার জন্য ব্যবহার করতে পারি না। যে কথাটা বললাম আরেকবার মন দিয়ে শুনবে, যে গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, এই গাঢ় H2SO4 উৎপন্ন H2Sকে সালফারে জারিত করে দেয়, তাই H2Sকে আমরা এখানে H2S প্রস্তুত করার জন্য ব্যবহার করতে পারি না। গাঢ় H2SO4কে আমরা H2S প্রস্তুত করার জন্য ব্যবহার করতে পারি না, বা H2Sকে শুষ্ক করার জন্য ব্যবহার করতে পারি না। এবার নেক্সট প্রশ্নটাতে চলে যাব, যে NaOH বা কস্টিক সোডার দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয়। দেখো কস্টিক সোডার দ্রবণে H2S গ্যাস চালনা করলে দুটো প্রোডাক্ট হতে পারে, একটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড হতে পারে বা সোডিয়াম সালফাইড হতে পারে। তো যাই হোক, এখানে বিক্রিয়াটা দেওয়া আছে, তোমাদের বইয়েতেও দেওয়া আছে, এই দুটো প্রোডাক্ট যেটা উৎপন্ন হয় সেটাই তোমাদের তুলে ধরতে হবে, এটাও মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। নেক্সট, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি হবে, বা H2S এর বিজারণ ধর্ম দেখাও। যেমন আগের ভিডিওতে তোমাদের অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখানো হয়েছিল, ঠিক এখানেও একই রকম, যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি হবে, বা H2S এর বিজারণ ধর্ম দেখাও, মানে দেখানোর জন্য একটা উদাহরণ দাও। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে এটা তোমাদের বইতেই আছে, স্কুলের টেক্সট বুকটা, তাও এখানে তুলে ধরা হয়েছে যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 H2S আর H2SO4 এর বিক্রিয়ায়। দেখো এখানে মেন যে কথাটা, বিক্রিয়াটা তো বইতেই আছে, যেটা বলতে হবে যে H2S পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিক সালফেট, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট
উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়। ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয় না, H2S পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিক সালফেটে পরিণত করে এবং নিজে জারিত হয়ে সালফার উৎপন্ন করে। এই কথাটাই বলবে। আর ক্রোমিক সালফেটের বর্ণ হচ্ছে সবুজ। যদি এটা শর্ট কোশ্চেনও জানতে চায় যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কী হয়, সবুজ বর্ণের বলবে। যাই হোক, তো এখানে এই ধরনের বিজারণ ধর্ম বা H2S চালনা করলে কী হয় 2 মার্কসের কোশ্চেন দিয়ে দেয়, তখন এই বিক্রিয়া সহ এই কথাটা বলতে হবে। নেক্সট, সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কী হয়। সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ বেগুনি হয়। এরপর একটা তথ্য যেটা আমরা জেনে নেব যে বাতাসে 100 ppm থেকে বেশি মাত্রার H2S থাকলে আমাদের শারীরিক যে সমস্ত ক্ষতিগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া এবং মৃত্যুও হতে পারে। কেন না, 100 ppm এর থেকে বেশি মাত্রায় H2S উপস্থিত থাকলে তার রক্তের হিমোগ্লোবিন বা অত্যাবশ্যকীয় প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের শরীরে অগ্রহণযোগ্য একটা পদার্থ উৎপন্ন করে, যার ফলে আমাদের শরীরের হিমোগ্লোবিন বা প্রোটিনগুলো অকেজ হয়ে যায়। তখন আমাদের শরীর প্রয়োজনীয় উপাদান না পাওয়ার জন্য বা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বা খাবার কোষে কোষে পৌঁছে না দিতে পারার জন্য আস্তে আস্তে সেল ড্যামেজ ঘটতে থাকে, ফলে শরীর মৃত্যুও হতে পারে। এবার যেটা কোশ্চেন H2S থেকে যে ধাতব লবণের জলীয় দ্রবণের সঙ্গে H2S এর বিক্রিয়া। দেখো, অ্যামোনিয়া পড়াতে গিয়ে সেখানে একটা প্রশ্ন বলে দেওয়া হয়েছিল যে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়। সেখানে তোমরা অলরেডি পড়ে চলে এসছো H2S গ্যাস ব্যবহার করা হয় এবং সেই ধাতব লবণের জলীয় দ্রবণের সঙ্গে H2S এর বিক্রিয়ার কতগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো পরীক্ষায় জানতে চায় যে কপার সালফেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, সমীকরণ সহ লেখো। বা সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয়, বা লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে কি হয় পরে, সেই বিক্রিয়াগুলো এখানে দেওয়া আছে এবং রঙগুলোও জেনে রাখবে। অনেক সময় রঙগুলোও জানতে চাই। দেখো, প্রত্যেকটা রঙের ক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কালো রঙ। কপার সালফেটে H2S চালনা করলে কপার সালফেট উৎপন্ন হয়, কপার সালফাইড উৎপন্ন হয় যার বর্ণ কালো। লেড নাইট্রেটে H2S চালনা করলে লেড সালফাইড উৎপন্ন হয় যার বর্ণও কালো। আর সিলভার নাইট্রেটের মধ্যে H2S চালনা করলে সিলভার সালফাইড উৎপন্ন হয় যার বর্ণও কালো। এই বিক্রিয়া সহ আজকের যে বিষয়গুলো তুলে ধরা হলো সেগুলো পড়বে এবং পড়ার সাথে সাথে তোমাদের বইয়েতে যে জিনিসগুলো আছে সেগুলো একবার রিডিং দিয়ে দেবে, করলে পরে সুবিধা হবে। ওকে, ভালো থাকবে।